রাজবাড়ির পথে এনসিপি নেতাদের গাড়ি বহর। ফরিদপুরের পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক নাহিদের। গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। এখন পর্যন্ত আটক ২০। জড়িতরা ছাড়া পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে সারা দেশে যুবদলের বিক্ষোভ। অস্থিরতা কাটাতে দরকার নির্বাচিত সরকার, দাবি নেতাদের। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। সন্ধ্যা নামলেই অপরাধীদের যেন স্বর্গরাজ্য পূর্বাচল। ঘটছে ছিনতাই, ডাকাতি, অপহরণ। নিরাপত্তা বাড়ানোর দাবি। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, লাগায় দুই পাশ থেকে টানতেছে। পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়। ময়মনসিংহে নয়, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা সংরক্ষিত কিশোরগঞ্জে ভেঙে ফেলার খবর গুজব। এক কর্মকর্তার বক্তব্যে ছড়ায় বিভ্রান্তি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন, আর উচিত হলো এই বিষয়টা সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে কথা বলা। ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজবাড়ির পথে এনসিপি নেতাদের গাড়ি বহর। এর আগে ফরিদপুরের পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। সেখানে এনসিপির সমাবেশে চালানো হামলায় জড়িতদের শাস্তিও দাবি করেন নাহিদ ইসলাম। তবে এতে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়টিতে জোর দেন তিনি। আরও বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন মারা গেছে। এনসিপির সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাসী। গ্রেফতার ও প্রচলিত আইনেই অপরাধীদের শাস্তি চান তারা। পদযাত্রাটির নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল 2 প্লাটুন বিজিবি। রাজবাড়ির পর মানিকগঞ্জেও আজ গণসংযোগ ও পথসভা করবে দলটি। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদের মানবাধিকারে আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে। রাজবাড়ির রেলগেটে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, এনসিপি নেতাদের গাড়ি বহর এখন কোথায় আছে? কখন পথসভা শুরু হবে? লোপা যেমনটি বলছিলেন, হিসেবে কিন্তু আজ রাজবাড়িতে আমরা যেটি জেনেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে এনসিপি নেতা কর্মীরা কিন্তু রাজবাড়ির যে সেই পথসভা স্থলে তারা যোগ দেবে। ইতিমধ্যে তারা ফরিদপুর থেকে তাদের পথসভা কার্যক্রম শেষ করে কিন্তু রাজবাড়ির যে কল্যাণপুর দুপুরে খাবার শেষ করে কিন্তু তারা উদ্দেশ্যে রওনা করেছে। আমরা জেনেছি রাজবাড়িতে জেলা শহরের যে বড় ইতিমধ্যে তারা খরচ করেছে। তারা যে পথসভা স্থলে পদযাত্রার অংশ হিসেবে যে বিপুল সংখ্যক নেতা কর্মীরা এখানে উচ্ছ্বসিত এবং উদ্দীপনার মধ্যে কিন্তু এই পথসভাস্থলে এসেছে এবং এই পথসভায় কিন্তু এনসিপির যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের পাশাপাশি আমরা দেখেছি গোপালগঞ্জ ঘটনা কিন্তু
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এই পদযাত্রাকে সফল করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সাদা পোশাকের পাশাপাশি পোশাকও কিন্তু এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। চলছে 22 ঘন্টার কারফিউ। সন্দেহভাজন 14 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি, তারপরে গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে অন্তত 20 জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ 5 উপজেলার অন্তত 12টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই। সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। দর্শক, গোপালগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, সন্ধ্যা 6টায় তো কারফিউ শেষ হওয়ার কথা, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। প্রত্যেকটি মোড়ে মোড়ে যেসব জায়গা অতি গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর, সেই সব জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা রয়েছে, বিজিবি টহল দিচ্ছে এবং এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, জনমনে যে আতঙ্ক ছিল গতকালকের পর থেকে, যে থমথমে অবস্থা বিরাজ করছিল, সেটি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এবং যেহেতু কারফিউয়ের সময় একেবারে শেষের দিকে, তো মানুষজনও আসলে ঘর থেকে, যেহেতু সারাদিনই কারফিউ ছিল, প্রয়োজনীয় কাজ বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার এইরকম কিছু বিষয় ছিল, সেই কারণে মানুষজন আসলে বিকালের পর থেকে কিছুটা বের হতে শুরু করেছেন। তবে 5:30টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একটি ব্রিফ রয়েছে। সেই ব্রিফটিতে সার্বিক অবস্থার কথা হয়তো তুলে ধরা হতে পারে এবং আমরা যতটুক জানতে পেরেছি, কারফিউ আরও 6 ঘন্টা বাড়ানোর একটি কথা শুনছি, যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। ব্রিফিংয়ে হয়তো সে বিষয়টি পরিষ্কার করা হতে পারে। তবে সার্বিক যে অবস্থা, জনমনের যে অস্থিরতা ছিল, অস্বাভাবিক অবস্থা ছিল, শঙ্কা ছিল, সেই জায়গাটি কেটে উঠছে এবং মানুষজনের মধ্যে যে জীবনযাত্রার স্বাভাবিকতা, সেটি ফিরে আসছে। লোপা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতে পারে, তাতে সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। কর্মসূচিতে নেতাকর্মীরা অভিযোগ করেন, গোটা জাতি যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে তখন কেউ কেউ তা পেছানোর অপচেষ্টা করছে। অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। রাজপথে থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান যুবদল নেতারা। বরিশাল সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। এতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয় মিছিলটি। নগরীতে আলাদাভাবে মিছিল করে জেলা যুবদল। নেতাকর্মীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করছেন নির্বাচন পেছানোর জন্য। রংপুরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। পরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানান। বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পায়তারা চলছে। নাটোরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে যুবদল। বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা বলেন, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অপপ্রচারকারীদের রাজপথেই মোকাবেলার ঘোষণা দেন তারা। সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন ঢাকা জেলা যুবদল। পরে জাতীয় স্মৃতিসৌধের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার শীর্ষ নেতারা। এছাড়া নেত্রকোনা, বাগেরহাট, ভোলা, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করে যুবদল। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন পূর্বাচল শহর দিনে যেমন নয়নাভিরাম, রাতে হয়ে ওঠে ঠিক ততটাই ভয়ঙ্কর। সন্ধ্যার পরপরই শুরু হয় ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবার সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। নির্জন এলাকা আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ঘটছে হত্যার মতো ঘটনাও। যমুনা টেলিভিশনের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ আরিফ সম্প্রতি অফিস শেষে সন্ধ্যায় রূপগঞ্জের বাসায় যাওয়ার জন্য রাজধানীর কুড়িল বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। হঠাৎ 3 থেকে 4 জনের দল জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় তাকে। পরে গাড়ির মধ্যে হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদায় করে মুক্তিপণ। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, দড়ির মতো 2টা লাগায় দুই পাশ থেকে টানতেছে। টাইনা আমারে কাইল করছে, 2 ভাই মারছে, 4 ভাই সিয়া করছে। তারপরে বলতেছে যে আপনার কার কাছে ফোন করলে টাকা পাবো। অপহরণকারীরা গাড়ি নিয়ে পূর্বাচলের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে টাকা আদায় শেষে আরিফকে জিন্দা পার্কের সামনের রাস্তায় ফেলে যায়। পরে কুড়িলে একটি ব্যাংকের বুথ থেকে মুক্তিপণের টাকা তুলে নেয় অপহরণকারীরা। সিসি ক্যামেরায় চক্রের এক সদস্যের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো গ্রেফতার হয়নি কেউই। অপরাধীদের ধরার প্রক্রিয়া আমাদের চলমান আছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে আমরা অলরেডি আমাদের আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব দ্রুত আপনাদের একটা ভালো সংবাদ আমরা এই বিষয়ে দিতে পারবো। এর আগে গত 27 জুন দিনে দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরের নিজ অফিস থেকে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে অপহরণ করে দাবি করা হয় 70 লাখ টাকা। পূর্বাচলেরই একটি বাংলো বাড়িতে আটকে রেখে চালানো হয় নির্যাতন। এ ঘটনায় গ্রেফতার করা হয় 6 জনকে। একটা অটোতে উঠাইয়া 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমার চেয়ারে বসাইয়া তারপর 2 দিক দিয়ে ইচ্ছা মতন মারে।
রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন আধুনিক শহর পূর্বাচল যেন হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ ঘাঁটি। এখনও সেভাবে জনবসতি গড়ে না ওঠা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছে তারা। ছিনতাই, ডাকাতি, অপহরণ এখন নিয়মিত ঘটনা। নদী, লেক আর সবুজ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে যাওয়া মানুষ তাদের অন্যতম টার্গেট। হেলিপ্যাড চত্বর, ওয়েস্টিন চত্বর, তারপরে এই হাকিম চত্বর, এদিকে আসলে মারধর কইরা তারপর আমাদের অটো নেগা, মোবাইল নেগা, টাকা নেগা। এইখানে ছিনতাই হচ্ছে বা লাশ পাওয়া যাচ্ছে, তো যেগুলো আসলে ভয়ের কারণ। দেখা গেল মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পেয়ে যায়। পুলিশের তথ্য বলছে গত 1 বছরে শুধুমাত্র পূর্বাচলের রূপগঞ্জ থানাধীন অংশেই হত্যাকাণ্ডের মামলা হয়েছে 9টি। ঝামেলা এড়াতে অনেক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন না। অনেক বড় এলাকা, আমার ওই এলাকায় শুধুমাত্র একটা পুলিশ ক্যাম্প আছে, যেখানকার জনবল খুবই স্বল্প জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আসলে আমরা খুব বেশি আপনার করতে পারছি না। তারপরেও যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মোবাইল টিম ছুটে যাচ্ছে। অপরাধীরা সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক এনে জড়ো করে পূর্বাচলের নির্জন এলাকায়, পরে পৌঁছায় রাজধানীর নানা প্রান্তে। অপরাধ নিয়ন্ত্রণে সব বাহিনীকে নিয়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পও কিন্তু সেখানে বসেছে এবং আমরা চেষ্টা করছি খুব অতি দ্রুত আমরা সেখানে পুলিশ একটি ফাঁড়ি আমরা সেখানে নির্মাণের জন্য চিঠি দিয়েছি। 2017 সালে পূর্বাচলের একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গত কয়েক বছর ধরেই যেন হত্যার পর মরদেহ ডাম্পিংয়ের পয়েন্ট হয়ে উঠেছে পূর্বাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। বগুড়ায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে স্কুল ছাত্রীর দাদি ও ভাবিকে হত্যায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী। শোকের মাতম এখন পরিবারে। হত্যার বিচার চেয়েছেন তারা। নানির রক্তে ভেজা গেঞ্জি, সাথে মামাতো ভাইয়ের স্ত্রীও হয়েছে খুন। পরিবারের 2 সদস্যকে হারিয়ে শোকের এমন মাতম। বাসা থেকে হাসপাতাল, সেখানেও একই চিত্র, আহাজারি। বুধবার রাতে বগুড়ার ইসলামপুর হরিগাড়ি এলাকায় বাসায় ঢুকে এক স্কুল ছাত্রীর উপর হামলা চালায় সৈকত। বাঁচাতে গেলে ছুরিকাঘাত করা হয় দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিনকেও। পরে হাসপাতালে মারা যান তারা। নিবিড় পর্যবেক্ষণে আহত স্কুল ছাত্রী। আমরা দৌড়ে আসে দেখি আমার ভাই বউ পড়ে আছে, এটি রাস্তা পড়ে আছে, তারপরে দেখি নানি পড়ে আছে। মেয়ে রাজি নাই, কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় ওই ভালোবাসবে চায়, কিন্তু তো তা করবি না। স্বজন আর এলাকাবাসী জানান, ওই স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল এলাকারই বখাটে সৈকত। এ নিয়ে কয়েক দফা সালিশি বৈঠকও হয়েছে, তবুও পাল্টায়নি তার স্বভাব। এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনি কয়েকদিন আগে বাপ মা মিলে সবাই মীমাংসা হয়ে গেছে, তারপরেও এসে এই মার্ডারটা করলো। আমি নিজেই জানি আসলে ভিতর থেকে। যারা সবসময় বাড়িতে পদ্মার কাজ করে, বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে, এটা নরপিশাচ। পুলিশি অভিযানে ভোররাতে শহরের খান্দার এলাকা থেকে ধরা পড়ে অভিযুক্ত সৈকত। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনা ঘটিয়েছে এবং সে একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে। তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি, সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করত। শহরের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ালেখা করে ভুক্তভোগী শিক্ষার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। দুপুরে বাঘের বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই মামলাটি এজাহারভুক্ত করে। অথচ ইসলাম উদ্দিনের পক্ষের লোকজন থানায় প্রতিপক্ষের নামে অভিযোগ করলেও 4 দিনেও মামলা হিসেবে সেটি রেকর্ডভুক্ত করা হয়নি। মিথ্যা মামলা নেয় জয়দেবপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবিও জানান তারা। 23 দিন ধরে তালা ঝুলছে মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া কেএস উচ্চ বিদ্যালয়ে।
পাঠদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থী অভিভাবকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। ইউএনও জানালেন, তদন্ত কমিটি হয়েছে, দ্রুতই চালু হবে প্রতিষ্ঠানটি। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া কেএস উচ্চ বিদ্যালয় গেল 24 জুন থেকে বন্ধ যমুনাপাড়ের এই শিক্ষা প্রতিষ্ঠান। অফিস ও ক্লাসরুম সহ সবখানে ঝুলছে তালা। সকলের স্রোতের বিপরীতে গিয়ে সে জোরপূর্বকভাবে ওই অভিযুক্ত যে প্রধান শিক্ষিকা বিলকিস ম্যাডাম তাকে এখানে স্থাপন করার জন্য জোর প্রচেষ্টা চালাইতেছে। এরা কমিটি 10-12 জন আছে, 20 জন কমিটি করছি, এদের পর দায়িত্ব দিয়ে দেন। এখানে বললাম, আমরা গেলাম, উনি আমাদের কাছে খুব একটা গুরুত্ব এটা মনে করলো না। উনি কোন স্বার্থে কোন নিয়েতে এই যে স্কুলটা বন্ধ রাখে আমরা তো বুঝতে পারতেছি না। গেল ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক বিলকিস সুলতানা। তার বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। গেল 29 জুন পদত্যাগের ঘোষণা দিয়েও বিলকিস সুলতানা পরে তা অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে। এতে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। স্যার ম্যাডাম একটাও আসতেছে না, স্কুল বন্ধ দিছে নাকি কিছুই জানি না। আমাদের স্টুডেন্টরা আসে যে গেটের সামনে এসে ঘুরে দেয়, স্কুল খুলে না। স্কুল এতদিন ধরে বন্ধ, এতদিন ধরে সমস্যা সবাইকে জানাচ্ছি, বাট কেউ কিছু করতে পারতেছে না। কবে যে স্কুল খোলা সঠিক কেউ বলতে পারতেছে না। উনি এই পদত্যাগপত্র জমা না দেয় ছেলেমেয়েরাও আমাদের উপরে বিক্ষুব্ধ। অসুস্থতার অজুহাতে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান শিক্ষক। ইউএনও জানালেন, ঘটনার তদন্ত করছে 3 সদস্যের কমিটি। একটা অভিযোগ যে দিবে সেটাও করে না যে আমি তদন্ত করে তার সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার কাছে তো তাকে অব্যাহতি দেওয়ার কোনো একটা আমার এভিডেন্স লাগবে, একটা তদন্ত লাগবে, কারণ লাগবে। অকারণে তো আমি কাউকে বাদ দিতে পারি না। 1964 সালে প্রতিষ্ঠিত বাঘুটিয়া কেএস উচ্চ বিদ্যালয়ে বর্তমানে 1000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রংপুরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন সাহসের বাতিঘর। যমুনা টিভি ও যুগান্তরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস জুগিয়েছেন তিনি। পরে বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন। যতবার গেছি, যতবার তার কথা শোনার চেষ্টা করেছি, সেটি হচ্ছে তিনি বারবার বলছেন যে আমরা স্বাধীনতার পক্ষে, আমাদের সার্বভৌমত্বের পক্ষে, এবং আমরা সত্যকে সত্য, সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো। এর বাইরে আর আমাদের কোনো নীতি নাই। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙার গুজবে সয়লাব ভারতের গণমাধ্যম। উদ্বেগ জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়েছেন ভারত সরকারের হস্তক্ষেপ। বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যমুনার অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। ময়মনসিংহে নয়, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংরক্ষিত আছে কিশোরগঞ্জে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরই এক কর্মকর্তার বক্তব্যে ছড়ায় এই বিভ্রান্তি। বিস্তারিত দেখুন হোসেন শাহিদের প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব, সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে ময়মনসিংহে। এমন হুজুগে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকে পশ্চিমবাংলার বিভিন্ন মহল। তবে বাস্তবতা ভিন্ন। ময়মনসিংহে নয়, প্রকৃতপক্ষে সত্যজিৎ রায়ের বাপ দাদার ভিটা কিশোরগঞ্জ জেলায়। সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়, যা বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস আমাদের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়ন। এখানে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা সেখানে সার্বিক তত্ত্বাবধান আছে এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের। সেখানে আমরা একটা রেস্ট হাউস করেছি। এটা একটা আমাদের কিশোরগঞ্জের একটা পর্যটন স্পট। এদিকে তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বসেন। নজরে আসে ভারত সরকারের। শুরু হয় ঢাকা দিল্লি তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন বা কোনো কিছু কোথাও দেন, তাইলে তার উচিত হলো এই বিষয়টা সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে কথা বলা।
লেখক ফরিদ আহমেদ দুলালের মনোময় ময়মনসিংহ বইয়ে পুণ্যলক্ষ্মী ভবন নামে এই বাড়ির ছবিটি পাওয়া যায়। গবেষকরা বলছেন ময়মনসিংহ শহরে হরিকিশোর রায়ের রোডে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায়ের আরেকটি বাড়ি ছিল এটি, যেখানে বহু আগেই উঠেছে 14 তলা দালান। অন্যদিকে যেটি ভাঙ্গা হচ্ছে সেটি একই রোডে রণদা প্রসাদ সাহা নামে এক ব্যক্তির জরাজীর্ণ বাড়ি। এই বাড়িটা সত্যজিৎ রায়দের না, এই বিতর্কটি অর্থহীন এবং আমি মনে করি এটা কাণ্ডজ্ঞানহীনতার নমুনা। রণদা প্রসাদ সাহা অর্থাৎ আরপি সাহা এখানে বাড়িটি নির্মাণ করেন, তারপরে সেই বাড়িটি নানান হাত ঘুরে শেষ পর্যন্ত সরকারের দখলে চলে গেছে। বিভ্রান্তি শুরু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ জেলা মাঠ কর্মকর্তার এক বক্তব্যে। সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের। যমুনা টেলিভিশনকে জানালেন বই ইউটিউব দেখেই তিনি ধারণা করেছিলেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের হতে পারে। হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল, সেটা কয়েক বছর পূর্বে ভেঙে ফেলা হয় এবং ওই বাড়িটি থেকে বর্তমান যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেটা খুবই নিকটে। হতে পারে দিয়ে কি আসলে হয়? হতে পারে এবং আরও গবেষণা করতে হবে। তো আমি দুই একটা বই যে এবং ইউটিউব এবং ময়মনসিংহ ঐতিহাসিক নিদর্শন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই ধারণাই বলেছি। যত ধরনের অনুমোদন নেওয়া দরকার সকল ধরনের অনুমোদন নিয়েই আমরা কাজটা শুরু করেছি। এখন যেহেতু সমস্যা হয়েছে আপাতত আমাদের নির্দেশনা আমরা এটা কাজটা বন্ধ রাখব। জমা জমির সরকারি নথিপত্রে কি আছে জানতে চাই জেলা প্রশাসকের কাছে। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। সত্যজিৎ রায় দুই বাংলার মানুষের কাছেই এক কিংবদন্তির নাম, আবেগের জায়গা। তাকে ঘিরে এমন প্রোপাগান্ডায় বিব্রত এ এলাকার সাধারণ মানুষ। বলছেন দুই বাংলার সৌহার্দ্য রক্ষায় এমন গুজব ঠেকাতে এগিয়ে আসবে ওপার বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির গাজীপুর মহানগরের নেতাকর্মীরা। দুপুরে জয়দেবপুর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শিববাড়ি পর্যন্ত মিছিল করা হয়, যার নেতৃত্বে দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। এ সময় তিনি বলেন 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, প্রয়োজনে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার রুখতে আবারও রাজপথে নামবে তারা। আরও বলেন দৃশ্যমান ও অদৃশ্য দেশ বিরোধী ষড়যন্ত্রের জবাব জনগণ অচিরেই ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে।